প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য সরকারের কাছে যথেষ্ট প্রমাণ ছিল বলে দাবি করেছেন সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ। মঙ্গলবার বহুল প্রতীক্ষিত জ্যাক স্মিথের তদন্ত প্রতিবেদনে বলা হয়, এবার নির্বাচিত না হলে ট্রাম্প দোষী সাব্যস্ত হতেন। এদিকে প্রতিবেদন প্রকাশের প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালের পোস্টে জ্যাক স্মিথকে নির্বোধ প্রসিকিউটর বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য জাস্টিস ডিপার্টমেন্টের কাছে যথেষ্ট প্রমাণ ছিল বলে দাবি করেছেন স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ। দ্বিতীয় মেয়াদে জয়ী না হলে ট্রাম্পকে এই অপরাধের জন্য সাজা ভোগ করতে হতো বলে মনে করেন স্মিথ। 100-রও বেশি পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2020 সালের নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প ক্ষমতা ধরে রাখতে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন। তদন্ত শেষে স্মিথ এই ঐতিহাসিক মামলার চূড়ান্ত প্রতিবেদনটি জমা দেন, যা ওয়াশিংটনের জুরি বোর্ডের কাছে পৌঁছায়। তবে জাস্টিস ডিপার্টমেন্ট প্রসিকিউটিং এর বিপক্ষে অবস্থান নেবে কিনা সেটি স্পষ্ট নয়। স্মিথ এক বার্তায় বলেন, ট্রাম্প ক্ষমতা ধরে রাখার জন্য নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা করেন, যার যথেষ্ট প্রমাণ তার কাছে রয়েছে। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ক্ষমতায় থাকার জন্য নির্বাচনের ফল পাল্টে দিতে স্টেটের কর্মকর্তা এবং তার ভাইস প্রেসিডেন্টের ওপর চাপ প্রয়োগ করেছিলেন। ট্রাম্প 2021 সালের জানুয়ারি 6 তারিখে ক্যাপিটল হিলে দাঙ্গার জন্য তার সমর্থকদের উস্কে দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন জ্যাক স্মিথ। নভেম্বরে নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্পকে সকল অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। ট্রাম্প লাগাতার তার উপর আনা অভিযোগ অস্বীকার করে আসছেন এবং অন্যায়ভাবে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে বলে জাস্টিস ডিপার্টমেন্টের ওপর অভিযোগের আঙুল তোলেন। জ্যাক স্মিথের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, জ্যাক স্মিথ একজন অপদার্থ প্রসিকিউটর, যিনি নির্বাচনের আগে তার মামলার বিচার কাজ সম্পন্ন করতে পারেননি। ট্রাম্প দাবি করেন, নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ভোটাররা তাদের জবাব দিয়েছেন। স্মিথ গত 1 বছর লোকচক্ষুর অন্তরালে ছিলেন, তবে সম্প্রতি তিনি ও তার তদন্ত দল প্রতিবেদন নিয়ে একটি চিঠি প্রকাশ করেন, যেখানে তার তদন্ত কার্যক্রমে বাইডেন প্রশাসনের প্রভাব রয়েছে। ট্রাম্পের এমন দাবিকে হাস্যকর বলে উল্লেখ করেন স্মিথ। দেশের দক্ষিণ সীমান্তে শরণার্থী প্রবেশ ঠেকানো সহ ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই 100 নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রিপাবলিকান সেনেটরদের সঙ্গে বৈঠকে ট্রাম্প এমন কথা বলেছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ। এছাড়া সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে, টাইটেল 42 পুনর্বহালের পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। এই বিধিনিষেধে আশ্রয় প্রার্থনার আগেই শরণার্থী বহিষ্কারের সুযোগ আছে। এদিকে অনিবন্ধিত অভিবাসন প্রত্যাশীদের তথ্য পেতে একটি হটলাইন চালুর পরিকল্পনার কথা জানালেন ট্রাম্পের বর্ডার চার টম হোম্যান। এনবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। আসছে বুধবার অবৈধ শরণার্থী প্রত্যাহারে নবনির্বাচিত প্রেসিডেন্টকে সহায়তার একটি প্রস্তাবে ভোট হতে যাচ্ছে শিকাগো সিটি কাউন্সিলে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ বিদেশি কর্মীর বিকল্প না খুঁজে ঢালাও বিতরণের চেষ্টা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজগর এবং শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়েছেন, শিকাগো শহর স্যাংচুয়ারি সিটি অর্থাৎ অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি অভয়ারণ্য হিসেবেই বলবৎ থাকবে এবং প্রেসিডেন্ট ইলেক্টের বর্ডার জার টম হোম্যানের পরিকল্পনা বাস্তবায়নে আইস এজেন্টের সাথে কোনো সহযোগিতা করবে না। কিন্তু 2022 সালের অগাস্ট থেকে 50,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী এই শহরে এসেছে এবং তাদের জন্য প্রায় $600 মিলিয়ন খরচ করা হয়েছে। জনগণের করের অর্থের এমন ব্যয়কে অপচয় হিসেবে দেখছেন কেউ কেউ, তাই তো সরাসরি তারা মেয়রকে চ্যালেঞ্জ করে বসছেন। শুধু তাই নয়, সিটি কাউন্সিল সদস্যদের কয়েকজন গভর্নর ও জনসনের অবস্থানকে শহরের জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। তাই তারা একটি প্রস্তাব এনেছেন, যেখানে শিকাগোকে স্যাংচুয়ারি সিটির মর্যাদা থেকে সরিয়ে আনার কথা বলা হচ্ছে। বিশেষ করে ওই প্রস্তাবে অবৈধ শরণার্থীদের বিরুদ্ধে অভিযানে ফেডারেল সরকারকে সহায়তায় স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগাতে বলা হয়েছে। আসছে বুধবার সিটি কাউন্সিলে এই বিষয়ে ভোট হবে। তবে শিকাগোর অধিকাংশ বাসিন্দা প্রিটজগর ও মেয়রের মতো শহরটিকে শরণার্থী বান্ধব হিসেবে রাখার পক্ষে। এর সপক্ষে তারা জোর প্রচারণাও চালাচ্ছেন। এদিকে শিকাগোতে প্রথম দিন থেকেই শরণার্থীদের বিরুদ্ধে অভিযানে নামতে চান টম হোম্যান, তবে এবার কিছুটা নমনীয় দেখা যাচ্ছে তাকে। এনবিসি নিউজের সাথে সাক্ষাৎকারে টম বলেছেন, কোনো শহর কর্তৃপক্ষ সহযোগিতা করতে না চাইলে কোনো সমস্যা নেই, শুধু বাধা না দিলেই চলবে।
এছাড়া দেশের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই হয়তো শরণার্থীদের বিরুদ্ধে অভিযানে যাওয়া কঠিন হয়ে যেতে পারে বলে স্বীকার করে নিয়েছেন তিনি। তবে অনিবন্ধিত অভিবাসন প্রত্যাশীদের তথ্য পেতে একটি হটলাইন চালুর পরিকল্পনার কথা জানালেন হোম্যান। ওদিকে দেশের দক্ষিণ সীমান্তে শরণার্থী প্রবেশ ঠেকানো সহ ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই 100 নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ইলেক্ট। সম্প্রতি রিপাবলিকান সেনেটরদের সঙ্গে বৈঠকে ট্রাম্প এমন কথা বলেছেন বলে তথ্য দিয়েছে সিবিএস নিউজ। এছাড়া সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে টাইটেল 42 পুনর্বহালের পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। মহামারীর সময়ের এই বিধিনিষেধে আশ্রয় প্রার্থনার পূর্বেই শরণার্থী বহিষ্কারের সুযোগ রাখা হয়েছে। 2023 সালের 11 মে এই নিষেধাজ্ঞা উঠিয়ে দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এটি আবারও চালু করতে হলে স্বাস্থ্য সতর্কতা জারি করতে হবে। নিউ ইয়র্ক টাইমস বলছে, যে কারণে ট্রাম্পের কাছের লোকজন টাইটেল 42 প্রবর্তন জায়েজ করতে হন্যে হয়ে স্বাস্থ্য হুমকির পায়তারা করছে। আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকাকে আবারও সেরা অবস্থানে নিয়ে যাওয়ার দাবি করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার স্টেট ডিপার্টমেন্টে নিজ প্রশাসনের পররাষ্ট্রনীতি সম্পর্কে দেয়া ভাষণে তিনি বলেন, আমেরিকা আগের চেয়ে শক্তিশালী ও গর্ব করার মতো অবস্থানে এসেছে। বাইডেন বলেন, তার সময় রাশিয়া, চায়না, ইরান ও নর্থ কোরিয়া আগের চেয়ে দুর্বল হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেন বাইডেন। নেটো সহ বিশ্বব্যাপী আমেরিকার মিত্ররা আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন প্রেসিডেন্ট। গাজায় ইসরায়েলের অব্যাহত গণহত্যা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সুদানে গৃহযুদ্ধ, চায়নার সঙ্গে বাণিজ্যিক লড়াই, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা সহ বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই নিজের পররাষ্ট্র নীতিকে সফল হিসাবে তুলে ধরার চেষ্টা করলেন প্রেসিডেন্ট বাইডেন। প্রায় 30 মিনিটের ভাষণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট, ইরান, নর্থ কোরিয়া, চায়না, নেটো, আন্তর্জাতিক বাণিজ্যে আমেরিকার অবস্থান সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন তিনি। বাইডেন বলেন, তার নীতির কারণেই ইউক্রেনের সঙ্গে দীর্ঘ লড়াই করেও সফল হতে পারেননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকা প্রয়োজনীয় সহযোগিতা না করলে কিয়েভ এতদিনে রাশিয়ার থাকতো বলেও জানান বাইডেন। পুতিন ইউক্রেনে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। তিনি সেখানে ব্যাপকভাবে প্রতিরোধের মুখে পড়েছেন, যেখানে খুব সহজেই রাশিয়ার ইউক্রেনে সফলতা পাওয়ার কথা ছিল। আমেরিকা ও মিত্রদের সহায়তার কারণে সে জায়গায় মস্কো তেমন কিছুই করতে পারেনি বলেও দাবি করেন প্রেসিডেন্ট। তাদের প্রতিরোধের কারণে রাশিয়া অনেক শক্তি হারিয়েছে বলে জানান তিনি। তার সরকারের সহায়তার কারণে মধ্যপ্রাচ্যে ইরান ব্যাপকভাবে ধরাশায়ী হয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, লেবাননে ইরানের সবচেয়ে বড় সহযোগী হিজবুল্লাহ পুরোপুরি দুর্বল হয়ে গেছে। ইসরায়েলকে সুরক্ষিত রাখতে আমেরিকা ও মিত্ররা সফল হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ইরান 2 বার সরাসরি সেখানে ব্যাপক হামলা চালালেও তাতে তারা সুবিধা করতে পারেনি। ইরান বর্তমানে অর্থনৈতিকভাবে চরম সংকটে পড়েছে বলেও দাবি করেন বাইডেন। ইরানের অন্যতম সহযোগী বাশার আল আসাদের পতন মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য বড় সফলতা হিসাবে আখ্যায়িত করেন তিনি। এছাড়া উপযুক্ত জবাব দেওয়ার মাধ্যমে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চাপে রেখে রেড সি এলাকা বিশ্ব বাণিজ্যের জন্য নিরাপদ রাখার কৃতিত্ব দাবি করেন প্রেসিডেন্ট বাইডেন। 4 বছর আগের চেয়ে চায়নার সঙ্গে বর্তমানে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আমেরিকা। দেশের জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, নর্থ কোরিয়া, ইরান, রাশিয়া ও চায়নার মতো কর্তৃত্ববাদী দেশগুলোর সঙ্গে আমেরিকা কৌশলগতভাবে অনেক শক্তিশালী অবস্থানে আছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে বাইডেন বলেন, চায়না সহ অন্য কোনো দেশ যেন আন্তর্জাতিক বাণিজ্য নীতি লঙ্ঘন করতে না পারে সে সতর্কতা তাকে দিয়েছেন তিনি। সেমিকন্ডাক্টর, গাড়ি সহ বিভিন্ন শিল্পে শুল্ক বাড়িয়ে চায়নাকে চাপে রাখার কথাও জানান বাইডেন। জলবায়ু সুরক্ষায় বৈশ্বিক পর্যায়ে তার সরকারের নেওয়া বিভিন্ন নীতির কথা তুলে ধরে বাইডেন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এসব পদক্ষেপ ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা, সিরিয়ায় আইসিসের মতো উগ্রবাদীদের উত্থান ঠেকানো ও গাজায় যুদ্ধ বন্ধ করে স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করতে নতুন প্রশাসনের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ট্রাম্প ক্যাবিনেটের শীর্ষ 13 জনের অনুমোদন প্রক্রিয়া।
আশা করা হচ্ছে সেক্রেটারি অব স্টেট পদে সেনেটর মার্কো রুবিও, অ্যাটর্নি জেনারেল হিসেবে প্যাম বন্ডি এবং ট্রেজারি সেক্রেটারি পদে স্কট ব্যাসেট বিনা বাধায় অনুমোদন পাবেন। তবে ডিফেন্স সেক্রেটারির মনোনয়ন পাওয়া পিট হেগসেথ তীব্র বাধার মুখে পড়তে পারেন। সাবেক এই ভেটারানের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপান, অর্থ জালিয়াতি এবং নারী নির্যাতনের জোরালো অভিযোগ রয়েছে। তার পক্ষে কিছু রিপাবলিকান সেনেটর সাফাই গাইলেও ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থেল তাকে সবচেয়ে অযোগ্য মনোনয়ন বলছেন। দেখতে দেখতে আর মাত্র সপ্তাহখানেক বাকি যখন আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে আগামী সোমবার দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যাদের নিয়ে প্রশাসন পরিচালনা করবেন, মঙ্গলবার সেই ক্যাবিনেটের অনুমোদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এদিন ট্রাম্পের সবচেয়ে বিতর্কিত মনোনয়ন পিট হেগসেথ মুখোমুখি হবেন সেনেটরদের। সেনেট মাইনরিটি লিডার চ্যাক শুমার যেমন বলছেন কঠিন প্রশ্নবাণে জর্জরিত হবেন পিট, তেমনি রিপাবলিকান সেনেটর শেলি মুর ক্যাপিটো একই কথা ভাবছেন। এদিন থেকে ট্রাম্পের ক্যাবিনেটের শীর্ষদের অনুমোদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আশা করা হচ্ছে সেক্রেটারি অব স্টেট পদে সেনেটর মার্কো রুবিও, অ্যাটর্নি জেনারেল হিসেবে প্যাম বন্ডি এবং ট্রেজারি সেক্রেটারি পদে স্কট ব্যাসেট বাধা ছাড়াই অনুমোদন পাবেন। তবে ডিফেন্স সেক্রেটারির মনোনয়ন পাওয়া হেগসেথ তীব্র বাধার মুখে পড়তে পারেন। সাবেক এই ভেটারানের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপান, অর্থ জালিয়াতি এবং নারী হেনস্থার মতো জোরালো অভিযোগ রয়েছে। মঙ্গলবার পিট হেগসেথকে দিয়েই সেনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্যরা ট্রাম্পের ক্যাবিনেটে মনোনীতদের যোগ্যতা যাচাই শুরু করবেন। কমিটির সদস্য ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থেল বলছেন, বারবার পিটের ব্যাকগ্রাউন্ড চেক সম্পর্কে জানতে চেয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন মাধ্যম থেকে যে খবর উঠে আসছে তাতে হেগসেথকে ডিফেন্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সবচেয়ে অযোগ্য মনোনয়ন বলে মনে করছেন তিনি। তবে ফক্স নিউজ বলছে হেগসেথ অসাধারণ একজন সামরিক কর্মকর্তা ছিলেন বলেই তাদের অনুসন্ধানে উঠে এসেছে। এমন কথার প্রতিধ্বনি করলেন রিপাবলিকান সেনেটর টমি টাভারভিল। তার মতে প্রায় 1.2 কিংবা 3 মিলিয়ন সামরিক সদস্যকে নেতৃত্ব দিতে পিটের মতোই যোগ্যতা সম্পন্ন মানুষের প্রয়োজন। এদিকে ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট জেডি ভ্যান্সও হেগসেথের প্রশংসা করেছেন। তিনি বলছেন ট্রাম্পের দায়িত্ব নেওয়ার সাথে সাথেই এক গাদা নির্বাহী আদেশ জারি করা হবে। সীমান্তে কড়া বার্তা চলে যাবে, অবৈধভাবে কোনো শরণার্থী দেশে প্রবেশ করতে পারবে না। তবে ক্যাপিটাল দাঙ্গাকারীদের প্রশ্নে ভ্যান্স জানিয়েছেন, যারা শুধু বিক্ষোভ করেছে কিন্তু ধ্বংসযজ্ঞ চালায়নি তাদের ছেড়ে দেওয়া যেতে পারে, কিন্তু যারা হামলায় অংশ নিয়েছে তাদের আইনের আওতায় আনার পক্ষপাতী তিনি। ওদিকে সূত্রের বরাতে এনবিসি নিউজ বলছে, ক্যাবিনেটের অনুমোদন প্রক্রিয়া চলাকালেই দাবানল বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সফরের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের নির্বাসনে পাঠানোর নতুন আইন তৈরি করতে ফ্লোরিডা লেজিসলেচারের জরুরি অধিবেশন ডেকেছেন স্টেটের রিপাবলিকান গভর্নর রন ডিসেন্টিস। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি তার সমর্থন রয়েছে। এদিকে ডিসেন্টিসের ঘোষণায় হতাশা জানিয়েছেন ফ্লোরিডার অনিবন্ধিত অভিবাসীরা। দায়িত্ব গ্রহণের পর অভিবাসীদের আটক করে নির্বাসনে পাঠানোর কথা আগে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই নীতিকে সমর্থন জানিয়ে নতুন আইন তৈরি করতে চান ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস। এজন্য জানুয়ারি মাসের 27 তারিখে স্টেট আইনসভায় বিশেষ অধিবেশন আহ্বান করে আইনের প্রণেতাদের ডেকেছেন তিনি। বেআইনিভাবে যারা আমেরিকা অবস্থান করছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে তাদেরকে নির্বাসনে পাঠাবেন বলে ধারণা করা হচ্ছে। এমনকি কর্মক্ষেত্রে অভিযান চালিয়ে নথিভুক্ত নয় এমন শ্রমিকদেরও আটক করা হতে পারে। গভর্নর ডিসেন্টিস এমন আইন চান যাতে স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তারা অবৈধ অভিবাসন দমনে অংশগ্রহণ এবং সহায়তা করতে পারে। স্টেটের রিপাবলিকান নেতারা নবনির্বাচিত প্রেসিডেন্টের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন, তবে তারা মনে করছেন ট্রাম্পের নির্বাহী আদেশের আগে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে দায়িত্ব জ্ঞানহীন ঘটনা। এদিকে এই বিশেষ অধিবেশন সম্পর্কে বিপরীত প্রতিক্রিয়াও জানিয়েছেন স্টেটের জ্যাকসনভিলের আইন প্রণেতারা। 2022 সালের এক প্রতিবেদন অনুযায়ী ফ্লোরিডার 1.2 মিলিয়ন অবৈধ অভিবাসী রয়েছে। 1996 সাল থেকে ফ্লোরিডায় বসবাস করছেন অনথিভুক্ত অভিবাসী সারা। তিনি বলেন, গভর্নরের এ ধরনের ঘোষণায় তারা হতাশ।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তার সাথে বৈঠকের পরিকল্পনা করছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। তিনি জানান শহরকে এগিয়ে নিতে প্রেসিডেন্টের সহযোগিতা চাওয়া হবে। বৈঠকের প্রস্তুতি শুরু হলেও এখনও সময়সূচি চূড়ান্ত করা হয়নি বলেও জানান মেয়র। সোমবার সিটি হলে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। আবারও মেয়র পদে নির্বাচিত হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এরিক অ্যাডামস। একদিকে নিজের নামে একের পর এক দুর্নীতির অভিযোগ, অন্যদিকে নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বেশ বিপাকেই আছেন মেয়র এরিক অ্যাডামস। তবে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার চেষ্টা করছেন ডেমোক্রেটিক এই মেয়র। সোমবার সংবাদ সম্মেলনে জানান তার ডেপুটি মেয়র ও ট্রাম্পের চিফ অফ স্টাফ নিয়মিত সমন্বয় করছেন। তারা চেষ্টা করছেন নবনির্বাচিত প্রেসিডেন্টের সাথে মেয়রের একটি বৈঠক আয়োজনের। নিউ ইয়র্ক ট্রাম্পের হোম টাউন, তাই তার কাছ থেকে সহযোগিতার ব্যাপারে আশাবাদী মেয়র। তবে এখনও বৈঠকের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাওয়া যায়নি। সময়সূচি চূড়ান্ত হলে তা জানিয়ে দেয়া হবে বলে জানান মেয়র। আগামী নির্বাচনের জরিপে বেশ পিছিয়ে আছেন মেয়র এরিক অ্যাডামস, কিন্তু তিনি দাবি করেছেন জরিপ মেয়র নির্বাচন করে না, জনগণই তা করে। জনগণ তার সাথে আছে বলে বিশ্বাস করেন তিনি। গত বছরের জুন মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিটির 46টি আশ্রয় কেন্দ্র বন্ধের পরিকল্পনা রয়েছে জানিয়ে মেয়র বলছেন 178,000 শরণার্থীকে সেবা দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে, কিন্তু আশ্রয় কেন্দ্র কারো শেষ ঠিকানা হতে পারে না। সংবাদ সম্মেলনে সিটি হলে নতুন নিয়োগ দেওয়া 2 ডেপুটি মেয়রকে পরিচয় করিয়ে দেন মেয়র। রাশিয়ার তেল ও তেলের ব্যবসার সঙ্গে জড়িতদের ওপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তেলের বাজারকে অস্থিতিশীল করবে না, এমনটাই বিশ্বাস করেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান। তিনি জানান তেলের বাজারের স্থিতিশীলতার বিষয়টি মাথায় রেখে রাশিয়ার ওপর এই কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত বিষয়ে বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া যাবে। 2025 সালে তেলের বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার নিয়মিত ব্রিফিং এই তথ্য দিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান। And he believes as you project out over the course of 2025 on supply and demand that the oil market is very well supplied, that oil prices will stabilize in a place. সালিভান আরো বলেন এই মুহূর্তে রাশিয়ার উপর শক্ত নিষেধাজ্ঞা আরোপের এটিই সবচেয়ে বড় কারণ। একদিকে যেমন রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করা যাবে, অন্যদিকে তেলের দাম বেড়ে গিয়ে দেশের মানুষের উপরও কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। On the one hand, we can hit Putin's pocketbook without on the other hand taking too big a whack out of the American people's pocketbook. রাশিয়ার সাথে এই বিষয়ে আলোচনার জন্য নতুন প্রশাসনের একটি প্রতিনিধি দল এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বলে নিশ্চিত করেছেন সালিভান। New team is setting up for a negotiation. And in a negotiation, you need leverage. And part of that leverage has to come from the kind of economic pressure that makes Putin see he's going to continue to pay a significant price economically. মধ্যপ্রাচ্যে চলমান সংকটের বিষয়ে কথা বলতে গিয়ে সালিভান দাবি করেন ইরান 1979 সালের পর সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে। তিনি আরো দাবি করেন চলতি সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি বড় সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। তিনি বলেন গত 4 বছর দেশ বিশাল কর্মযজ্ঞের মধ্য দিয়ে গেছে, যার ফলে নতুন প্রশাসন বেশ শক্তিশালী অবস্থান থেকেই দেশ পরিচালনা শুরু করতে পারবে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারেন জন পিয়ের বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন আরো 150,000-এর বেশি শিক্ষার্থীর শিক্ষা ঋণ মওকুফ করতে যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইডেন প্রশাসনের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সেক্রেটারি পিয়ের। রাশিয়ার ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেলের দাম 1.6% বেড়ে $81 ছাড়িয়ে গেছে। WTI ক্রুডের দাম 2.9% বেড়ে $78.82 দাঁড়িয়েছে, যা 5 মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে টানা 3 দিন বাড়ল তেলের দাম। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞার কারণে জ্বালানির সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম বাড়ছে। ইউক্রেন যুদ্ধের জেরে গত শুক্রবার রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে রাশিয়ার 2 শতাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা দেয় ট্রেজারি ডিপার্টমেন্ট।
এবারের নিষেধাজ্ঞায় রাশিয়ার বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রম নেফট ও সার্গাট নেফটে গ্যাসও রয়েছে। পাশাপাশি রাশিয়ার তেল পরিবহন করা 183টি জাহাজও রয়েছে নিষেধাজ্ঞার আওতায়। মূলত তেল বিক্রির মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ করার সক্ষমতা যেন খর্ব হয়, সেই লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা দেয় বাইডেন প্রশাসন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোর ওপর ওয়াশিংটনের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা বলা হচ্ছে এবারের নিষেধাজ্ঞাকে। এই নিষেধাজ্ঞা জারির পরপরই প্রভাব পড়তে শুরু করে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে। সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $1.25 বেড়ে $81.01 উঠেছে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দাম $2.25 বেড়ে $78.82 দাঁড়িয়েছে। বিশ্ববাজারে তেলের এই দাম গত আগস্টের পর সর্বোচ্চ। BMO ক্যাপিটাল মার্কেটসের অয়েল অ্যান্ড গ্যাস ইকুইটি রিসার্চের ম্যানেজিং ডিরেক্টর র্যান্ডি ওলেনবার্গারের মতে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ফলে তেলের বিশ্ববাজারে যে প্রভাব পড়েছে তা খুব বেশি দিন স্থায়ী হবে না। তবে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বৈশ্বিক সরবরাহে আরো বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন তিনি। অন্যদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ফলে ভারত ও চায়নায় তেল সরবরাহে সবচেয়ে বেশি বিঘ্ন ঘটবে। নতুন নিষেধাজ্ঞার কারণে দেশ দুটিকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকা থেকে আরো বেশি জ্বালানি তেল সংগ্রহ করতে হবে, যার ফলে তেলের দাম ও পরিবহন ব্যয় বাড়বে বলে জানান বিশ্লেষকরা। বাইডেন প্রশাসনের শেষ সময়ের এমন সিদ্ধান্তের সমালোচনা করে বিশ্লেষক অনুরাধা চিনয় বলেন, ভারতকে ছাড় দেওয়ার জন্য আমেরিকাকে চাপ দিতে হবে। মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলা ও শিক্ষা খাতে নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। সোমবার অলবেনিতে শিক্ষার্থীদের সাথে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, নিউ ইয়র্কের পরবর্তী প্রজন্মকে যারা নেতৃত্ব দেবেন তাদেরকে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে হবে। এর জন্য স্টেটের তরুণদের মানসিক স্বাস্থ্য পরিষেবার উন্নতি ও বিনোদনমূলক কর্মসূচি জোরদার করতে চান তিনি। সোমবার অলবেনিতে ফায়ারসাইড চ্যাটে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গভর্নর ক্যাথি হোকুল বলেন, কারো শিক্ষার ভিত্তি মজবুত হলে তাকে কেউ আটকে রাখতে পারে না। তিনি গভর্নরের দায়িত্ব নেওয়ার পর স্টেটের কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট পরিসংখ্যান দেখতে শুরু করেন, কারণ সে সময় বিষণ্ণতার কারণে কম বয়সী মেয়েদের আত্মহত্যার হার অনেক বেশি ছিল। তাদের আত্মহত্যার কারণ খুঁজতে শুরু করেন গভর্নর। প্রথমে বুঝতে পারেন মহামারীর দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে অনেক কিশোর কিশোরী বিষণ্ণতায় ভুগছে, কারণ সে সময় বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে তারা একা হয়ে পড়েছিল। গভর্নর আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানগুলো শিশুদের আসক্ত করার মতো অ্যালগোরিদমের ব্যবহার শুরু করে। এর কারণেও অনেক শিশু ও কিশোর কিশোরী মানসিকভাবে প্রভাবিত হয়েছে বলে মনে করেন তিনি। এরপর হোকুল উপলব্ধি করেন, কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সংকট স্টেটের একটি বাস্তব সমস্যা হয়ে উঠেছে। একজন মা হিসেবেও শিক্ষার্থীদের সহযোগিতা করতে চান তিনি। শিশু কিশোরদের বিষণ্ণতা থেকে বের হয়ে আসতে স্থানীয় ক্লাব ও স্কুলের বিভিন্ন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার পরামর্শ দেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি। নিউ ইয়র্কের বাসিন্দাদের অধিকার রক্ষা ও প্রজনন স্বাধীনতার জন্য লড়াই করার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ ও শিক্ষা খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দেন ক্যাথি হোকুল। তীব্র ঝোড়ো বাতাসের কারণে লস অ্যাঞ্জেলেস এবং তার আশপাশে জ্বলতে থাকা দাবানল আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। সোমবার এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস জানান, হারিকেইনের মতো শক্তিশালী বাতাসের পূর্বাভাস দিচ্ছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি মারুনি জানান, কাউন্টি জুড়ে দাবানল পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারে। পরিস্থিতি মোকাবেলায় ফায়ার ফাইটাররা প্রস্তুত রয়েছে। এছাড়া বাস্তুচ্যুত বাসিন্দাদের নিজ এলাকায় ফিরে না যেতে সতর্ক করেছেন কাউন্টি শেরিফ রবার্ট লুনা। Fire weather conditions. দাবানলের সবশেষ পরিস্থিতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি মারুনি জানান, তীব্র ঝড়ো বাতাসের কারণে আগুনের ব্যাপকতা বাড়তে পারে, যা পুরো কাউন্টি জুড়ে পরিস্থিতি আরো খারাপ করে তুলতে পারে। The anticipated winds combined with low humidities and low fuel moistures will keep the fire threat in all of Los Angeles County critical. সেই কারণে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে আহ্বান জানান ফায়ার চিফ। তিনি জানান, বাধ্যতামূলক নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ আরও বিস্তৃত হতে পারে। লস অ্যাঞ্জেলেস সিটি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টেন কারোলি বলেন, বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিতে ফায়ার ফাইটাররা সার্বক্ষণিক তাদের পাশে রয়েছেন। The Los Angeles City Fire Department has maximized
our resource capabilities and response capabilities. ক্রাউলি জানান দাবানলগুলোর মধ্যে হার্ট ফায়ার প্রায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ইটন ফায়ার ও প্যালিসেডস ফায়ারের বেশিরভাগ অংশ এখনও নিয়ন্ত্রণের বাইরে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা সতর্ক করেন বাস্তুচ্যুত বাসিন্দারা যেন তাদের বসত ভিটার আশপাশে ফিরে না যান। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত বাসিন্দাদের ধৈর্য ধারণের আহ্বান জানান শেরিফ। বেশি বিপজ্জনক এলাকায় সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ বহাল থাকার কথাও জানান রবার্ট লুনা। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বেস বলেন সংকটকালীন এই পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি। আবহাওয়ার পূর্বাভাস আশঙ্কাজনক বলে জানান মেয়র। As we've mentioned, the National Weather Service is predicting close to hurricane force level winds, and so we're making urgent preparations. মেয়র জানান মানুষের জীবন বাঁচানোকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। My top priority and the priority of everyone else is to do everything we can to protect lives. লস অ্যাঞ্জেলেস কাউন্টির দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে প্রশংসা পেয়েছে এয়ার ট্যাঙ্কার 122। এই মুহূর্তে বিমানটি সান ডিয়েগোর রামোনা বিমান ঘাঁটিতে অবস্থান করছে। সান ডিয়েগোর ওপর দিয়ে সান্টা আনা বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এমনটা হলে সেখানেও দাবানল সৃষ্টি হতে পারে। এমনটা হলে দাবানল নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হয়েছে 4000 গ্যালন অগ্নি নির্বাপক ধারণ ক্ষমতার বিমানটিকে। স্যান ডিয়েগো কাউন্টির ওপর দিয়ে আবারও স্যান্টা অ্যানা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনার বিষয়টি মাথায় রেখে প্রস্তুত রয়েছে ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট। ক্যাল ফায়ারের বহরে রয়েছে পানিবাহী বিমান এয়ার ট্যাঙ্কার 122। এটি C-130 মডেলের একটি বিমান। ক্যালিফোর্নিয়ায় দাবানল নেভানোর কাজে এই বিমান বহুল ব্যবহৃত। প্যালিসেডস দাবানল নিয়ন্ত্রণের কাজেও এই বিমানটি ব্যবহার করা হয়েছে। বিমানটির অন্যতম পাইলট টমাস ওরিস। দাবানল শুরুর পরপর তার নিয়ন্ত্রণে এই বিমানটি বেশ কার্যকর ভূমিকা রেখেছিল বলে জানান ক্যাল ফায়ারের পাবলিক ইনফরমেশন অফিসার মাইকেল কর্নেট। বিমানটি 4000 গ্যালন অগ্নি নির্বাপক বহন করতে পারে, যা আগুনের তীব্রতা কমিয়ে দিয়ে ভূমিতে থাকা ফায়ার ফাইটারদের আগুনের আরও কাছে গিয়ে তাতে পানি ছেটাতে সহায়তা করে। ক্যাপ্টেন মাইক কর্নেট আরও জানান, শুধু বিমান নয়, তাদের কাছে থাকা সম্ভাব্য সব যানবাহন ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। সব ফায়ার ফাইটারকে কাজে লাগানো হচ্ছে। দাবানল ছাড়াও অন্য জরুরি পরিস্থিতির জন্য সম্ভাব্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন তারা। তবে যে কোনো পরিস্থিতির জন্য স্যান ডিয়েগোর বাসিন্দাদের প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন তিনি আরও বলেন, দাবানল পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক মোড় নিয়েছে। লস অ্যাঞ্জেলেসের মতো স্যান ডিয়েগোতেও যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। এয়ার ট্যাঙ্কারটি এই মুহূর্তে রামোনা বিমান ঘাঁটিতে রয়েছে। যে কোনো মুহূর্তে নির্দেশ পাওয়া মাত্র বিমানটি নিয়ে আকাশে উড়বেন পাইলট টমাস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।